বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। বোলপুরের গল্প। এনডিএ পরীক্ষা দেশের সেরা ইমন ঘোষ বীরভূমের বোলপুরের ছেলে। বীরভূমের ছেলে ইমন ঘোষ এবার ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। মাত্র 18 বছর বয়সেই অসাধারণ সাফল্য। ইমন শুধু তার পরিবার নয়, গোটা জেলাকে গর্বিত করেছে, এমনই অভিমত জেলার স্থানীয় বাসিন্দাদের। সৈনিক স্কুল কুঞ্জপুরা ও পরে RMIC দেরাদুন থেকে পড়াশোনা করা ইমনের লক্ষ্য ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া। ছোট থেকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্ক, খেলাধুলা ও সঙ্গীত চর্চাতেও সে দক্ষ ছিল। ইমনের বাবা একজন প্রাক্তন সেনাকর্মী, যার বদলিক চাকরির কারণে ইমনকে সারা দেশে পড়াশোনা করেছে। কঠোর পরিশ্রম, অনুশাসন ও স্বপ্ন পূরণের তাগিদেই এদিন সেই উচ্চতায় শিখরে পৌঁছল সে। ইমনের এই কৃতিত্বে খুশির হাওয়া বইছে বোলপুর জুড়ে। প্রতিবেশী, আত্মীয়স্বজন, শিক্ষক বন্ধুরা সকলেই গর্বিত ও আবেগ প্লাবিত। ভবিষ্যতে দেশের সেনাবাহিনীতে সাহসিকতার সঙ্গে কাজ করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে ইমন। তাকে সম্বর্ধনা দিয়ে জানালেন স্থানীয় বাসিন্দারা। উজ্জ্বল ঘোষ একজন প্রাক্তন সৈন্যবাহিনীর হাবিলদার। তিনি এবং তার স্ত্রীর যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তার ছেলে এনডিএতে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে এবং সেটা আমাদের বীরভূমবাসী হিসেবে আমাদেরকে গর্বিত করেছে। সেই জন্যে তার বাবা মাকে আজকে সম্বর্ধনা দিতে এসেছিলাম এবং পরবর্তীতে আমাদের নেতা অনুব্রত মণ্ডল তাকে সম্বর্ধিত করবে। সে যখন বোলপুরে আসবে, আয়ন ঘোষ যখন বোলপুরে আসবে তাকে সম্বর্ধিত করবে, সেই আমন্ত্রণটাও জানিয়ে গেলাম। এইটুকুই কথা হলো। সে 1 জুন এখানে আসবে, তা আমরা এলে ওর বাবা মায়ের সাথে কথা বলে 1 জুনের পরেই যে কোনো যত তাড়াতাড়ি সম্ভব তাকে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে সম্বর্ধিত করা হবে। আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল যেদিনকে খুব শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন, খুব খুশি হয়েছিলেন। এইটাতে আপনাদেরকে কি নির্দেশ দিয়েছিলেন? আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে তুমি যাও, তার বাবা মায়ের যে ত্যাগ তিতিক্ষা আছে তাকে সম্বর্ধিত করে এসো, তাদেরকে সম্বর্ধিত করে এসো এবং ছেলেটিকে আমি 1 জুনের পরে যখন বোলপুরে আসবে তাকে সম্বর্ধিত করব। আমি ব্যক্তিগতভাবে তাকে সম্বর্ধিত করব। মানুষের সাথে মানুষের পাশে আনন্দ বাংলা ফাউন্ডেশন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন। এই সংস্থার কর্ণধার বিশিষ্ট আইনজীবী মলয় মজুমদার। আইনের পেশা থেকে শুধু পয়সা রোজগারটা জীবনের মূল লক্ষ্য হতে পারে না। সমাজে বসবাসকারী অসহায় মানুষদের সাহায্য করতে না পারাটাই জীবনের ব্যর্থতা। ঈশ্বরের আরাধনা, মানুষের সেবাই তার জীবনের মূল লক্ষ্য। হুগলির পেয়ারা বাগানে আনন্দ বাংলা ফাউন্ডেশনের কার্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে কথাই বললেন আনন্দ বাংলা ফাউন্ডেশনের কর্ণধার অ্যাডভোকেট মলয় মজুমদার। এই আদর্শ নিয়ে এখন চলছে, আমরা সেবার কার্যটা বন্ধ করিনি, এখনো টুকটাক চলছে আমাদের বিনা পয়সায় স্বাস্থ্য শিবির, এই সুগার মেপে দেওয়া, কিন্তু তার সঙ্গে প্রতিবাদ, আনন্দ বাংলা ফাউন্ডেশন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এই যে 4-5 জন মিলে একটা সিন্ডিকেট তৈরি করে আমাদের উপরে কাউকে উঠতে দেবো না, সে আদালত বলুন বা ব্যবসায়িক গোষ্ঠী বলুন, যে কোনো জায়গায় এই জায়গাটার বিরুদ্ধে আমরা আঘাত আনতে চাইছি। এবং আনন্দ বাংলা ফাউন্ডেশন আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে সাধারণ মানুষকে নিয়ে আজকে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে শপথ করে বলে যাচ্ছি যে এই সিন্ডিকেট রাজ ভেঙে চুরমার করে দেবে, দিয়ে আমরা শান্তির প্রতিষ্ঠা করব। প্রত্যেকে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে কোনো বিশেষ হুইপ ওই 4-5 জন একত্রিত হয়ে একটা গঠন করে তার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। তাতে আমাদের পরিণাম যাই হোক আমরা সেটাকেই মেনে নেব। ধন্যবাদ, নমস্কার। আনন্দ বাংলা ফাউন্ডেশন আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন জিন্দাবাদ। আনন্দ বাংলা ফাউন্ডেশনের যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অ্যাক্টিভিটি সম্বন্ধে কী কী কাজ করছেন সেটা বলুন। দেখুন, আমাদের আনন্দ বাংলা ফাউন্ডেশন মেইনলি হচ্ছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন। সাংবিধানিক যে 5টা অধিকার, সাম্যের অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার, এসেট্রা দিয়েছে, তার উপর ভিত্তি করে। কিন্তু প্রথম আজ থেকে 5-7 বছর আগে যখন আমরা গঠন করি, তারপর থেকে আমরা বিভিন্ন সেবামূলক কার্য করে এসেছি। যেমনি কি স্টেশনে ভিখারিদের খাবার দেওয়া, শীতকালে সমস্ত স্টেশন, এদিকে হাওড়া থেকে শুরু করে ব্যান্ডেল, ওদিকে নৈরাটি থেকে শুরু করে শিয়ালদা পর্যন্ত প্রতিটা স্টেশনে যারা ফুটপাথবাসী তাদেরকে কম্বল দান। এবার পিরিয়ডে কী বলে, যখন লকডাউন হলো, সমস্ত দরিদ্র পরিবারকে যতদূর পেরেছি চাল, আটা, ডাল, তেল আমরা অজোড়ে দিয়ে গেছি। আমাদের কিন্তু কোনো ফান্ড নেই যে কোনো বড়লোক আমাদের 5,000 টাকা দিল সেখান থেকে দিলাম। আমাদের নিজেদের পরিশ্রমের পয়সা থেকে
আমরা যে মেম্বার্সরা রয়েছি, আমরা যারা এই উদ্যোগী, কেননা এটাকে করা কেন হয়তো প্রশ্ন করবেন যে এই সব কেন করতে যাচ্ছেন বা কেন করতে গেলেন। দেখুন, প্রতিটা মানুষ একটা বয়সের পর, একটা সময়ের পর তারা চায় যে ঈশ্বরের আরাধনা বা এই সব নিয়ে করতে। যারা ভালো, যাদের মন ভালো তারা বিশ্বাস করবেন, আর যাদের মনের ভিতর বিষ রয়েছে তারা হয়তো বিকৃত ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আমরা বর্তমানে ঈশ্বর বিশ্বাসী। ঈশ্বর আল্লাহ যেটা বলে গেছেন, মুসলিম ধর্মে আছে জাকাত, যে দরিদ্রকে সাহায্য করো, আর হিন্দু ধর্মে প্রত্যেকেই বলেছে যে তোমার অতিরিক্ত অন্ন, বৈষ্ণব ধর্মে তো পরিষ্কার বলা আছে যে সঞ্চয় প্রবৃত্তি করা যাবে না। চৈতন্যদেব বলে গেছে নিত্যানন্দকে যে তোমার অতিরিক্তটা তুমি তোমার অধনস্থকে তুমি দান করো, দয়াতব পরম ধর্ম। তো আমরাও সেই আদর্শকে সামনে নিয়ে যে আমাদের যতটুকুনি প্রয়োজন রেখে নিজেদের থেকে নিজেরা জোগাড় করে এইভাবে কখনো খাদ্যদান, কম্বল দান, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, হেলথ ক্যাম্প, মানে এইসব যত সামাজিক কার্যকলাপ আমরা এতদিন করে এসেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সমাজে অবক্ষয়, মানে অসাধু লোকের আধিপত্য, সিন্ডিকেট, এমনকি আপনাকে কি বলবো, আগে ব্যবসায় বিভিন্ন জায়গায় যেখানে ফ্ল্যাট হচ্ছে সিন্ডিকেট ছিল, এখন আদালতের মধ্যে সিন্ডিকেট তৈরি হয়েছে। কি না, আমরা 4-5 জন মিলে, সেখানে কংগ্রেস সদস্য আছে, সেখানে তৃণমূল আছে, বিজেপির সদস্য, সিপিএম, এই মিলে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে যে আমাদের উপরে কাউকে উঠতে দেবো না। কেউ একজন হয়তো ন্যায় বিচার কোনো কিছু করতে চাইছে, সে একজন, আর এরা তো 5 জন একত্রিত হয়েছে, তাকে দামিয়ে দিচ্ছে। কেউ হয়তো অন্যায়ের প্রতিবাদ করতে যাচ্ছে, এবার তারা তো 5 জন, আর সে ব্যক্তি একা একজন, এই সিন্ডিকেট গিয়ে তাদেরকে দামিয়ে দিচ্ছে। এগুলো কোর্ট আদালতে পর্যন্ত চলছে। তো এগুলোকে ধ্বংস করার নিমিত্তে আমরা সংঘবদ্ধ হচ্ছি, শক্তি সঞ্চয় করছি, লোকজন তৈরি করছি, যে কেউ যদি একটা 4 দেয়ালের ভেতরে তার শক্তিকে জাহির করে, তাহলে 4 দেয়ালের বাইরে যে জায়গা, রাস্তাঘাট, পথ, বাড়ি, ঘর, সেই সবের দখল, সেখানকার আধিপত্য, এবং সর্বোপরি সেখানে যদি সমস্ত মানুষ আমাদের মানবাধিকার সংঘের উপর আস্থা রাখে যে না, এরা প্রকৃত সত্য, এরা মানুষের কাজ করে যাচ্ছে, কোনো রকম সিন্ডিকেটগিরি যে আমরা এখানে আধিপত্য চালাবো, এই আধিপত্যর মধ্যে এরা নেই। পৃথিবীতে যে আধিপত্য দেখাতে গেছে সেই শেষ হয়ে গেছে। দেখুন, রাবণ এক সময় ভাবতো যে পৃথিবীতে আমার উপর শক্তিশালী কেউ নেই, যার জন্য তাকে ধ্বংস হতে হয়েছে। কংসকে এইভাবে ধ্বংস হতে হয়েছে। সর্বোপরি দুর্যোধনকে এই, মানে কি বলবো, এই অহংকার, এই আধিপত্য লাভের জন্য ধ্বংস করতে হয়েছে। তো এদের মধ্যে যদি সুপ্রবৃত্তি, এই যে আদালত চত্বরে সিন্ডিকেট চলছে, তারা যদি সুপ্রবৃত্তি তাদের জন্মায় যে না, এটা আমরা অন্যায় করছি, নিজের থেকেই নিজেরা সরে যায়, তাহলে তাদের পক্ষে সেটা মঙ্গলকর। আর তা না হলে বাইরের লোক মানবাধিকার কমিশন ভেঙে চুরমার করে দেবে অন্যায়ের প্রতিরোধ। তাতে যদি আমাদের জীবন যায়, আমরা ধরে নেব যে জীবনটা সৎ কার্যে। শাস্ত্রে আছে দেশের জন্য প্রাণদান সব থেকে বড় দান, দেশের স্বার্থে প্রাণদান সব থেকে। আনন্দমঠে পাবেন যে জীবনদান তুচ্ছ, চাই অচলা ভক্তি। আমরা ঈশ্বরের প্রতি অচলা ভক্তি নিয়ে, এই আদর্শ নিয়ে যে এগিয়ে যাচ্ছি। অন্যায় যেখানে, এখন আমাদের আদর্শ হচ্ছে প্রতিবাদ সেখানে। এতদিন সামাজিক কাজ করছিলাম, এখনও করছি, কিন্তু তার সঙ্গে আমরা এই যে অন্যায়ের প্রতিবাদ, চারদিকে অন্যায় ভরে গেছে, রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই, তার মধ্যে আমরা এই অন্যায়ের প্রতিবাদের রাস্তা চলন শুরু করেছি। আস্তে আস্তে আমাদের রাস্তা প্রশস্ত হবে। ঈশ্বরের কাছে এই কামনা করছি, আপনাদের কাছেও এই কামনা করছি যে আপনারা আমাদের দুহাত ভরে আশীর্বাদ করুন, যাতে জীবনে অন্যায়ের প্রতিবাদ করতে 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 যেন আমাদের জীবনটা শেষ হয়ে যায়। জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে LIC।
তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য। এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য, এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে 2 জন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা 2 জন তাদের 2 জনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন।
অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন করলাম। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।